প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন টিভিএন ওয়েলনেস দেখার জন্য। সাথে আছি ডাক্তার সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা একটি বিষয় নিয়ে কথা বলি এবং আমাদের সাথে থাকেন বিশেষজ্ঞ চিকিৎসক। দর্শক, আজকে আমরা হৃদরোগের কিছু পরীক্ষা নিরীক্ষা নিয়ে কথা বলবো। আমরা অনেক রকম পরীক্ষা নিরীক্ষা তো করি, একটু ভিন্নধর্মী কিছু পরীক্ষা নিরীক্ষা নিয়ে কথা বলবো যেগুলো দিয়ে হার্টের অবস্থা বোঝা যায়। একই সাথে আমরা আজকে কথা বলবো ভাইটামিন ডি নিয়ে। ভাইটামিন ডি কি কি উপকারে আসছে বিশেষ করে হার্টের জন্য এবং শরীরের জন্য, এবং একই সাথে হার্টের কিছু কন্ডিশন যেমন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আজকে আমরা কথা বলবো, এবং একই সাথে আরো কিছু বিষয় যদি আসে প্রাসঙ্গিক ভাবে সেগুলো তো থাকছি। দর্শক, আজকের এই আলোচনায় আমাদের সাথে অংশ নিচ্ছেন নিউ ইয়র্কের প্রথিতযশা ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, মাউন্ট সিনাই হাসপাতালের অ্যাসোসিয়েট ক্লিনিক্যাল প্রফেসর, ইন্টার্নিস্ট ডায়াবেটোলজিস্ট ডাক্তার সিএম হাসান। ডাক্তার সিএম হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর সজল আশফাক, রোজার এই সকালে। জি, ডক্টর সিএম হাসান, যেটা আমি জানতে চাই যে হার্টের তো অনেক রকম পরীক্ষা নিরীক্ষা আমরা করি, তো যেসব পরীক্ষা নিরীক্ষা আমরা করি তার বাইরে বা সেগুলোর সাথে মিলিয়ে আসলে কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষার কথা যদি আপনি উল্লেখ করেন যে এই পরীক্ষা নিরীক্ষাগুলো করার মাধ্যমে আমরা হার্টের কি কি বিষয়গুলো বুঝতে চাই। যে ইতিপূর্বে আমাদের বিভিন্ন পর্বে আমরা হৃদরোগের খুব কমন রোগ সম্বন্ধে অনেকবার আলোচনা করেছি এবং আশা করি আমাদের একটা স্বাস্থ্য শিক্ষিত জনগোষ্ঠী গড়ে উঠেছে আমাদের এই যারা এই অনুষ্ঠান দেখে থাকেন। এরপরেও আমরা প্রতিদিন একটু একটু করে এই জ্ঞানের পরিধি চাই, কারণ আমাদের বেঁচে থাকাটা হৃদরোগে আক্রান্ত সবচেয়ে বেশি হৃদরোগে আক্রান্ত জাতি হিসাবে প্রবাসীদের ভিতরে যে পরিসংখ্যান আমেরিকান পরিসংখ্যানের মধ্যে সুস্পষ্ট, সেক্ষেত্রে আমাদের জন্য অতিরিক্ত সতর্কতা আমাদের বাঁচার একটা পথ হিসেবে দাঁড়াবে। এবং এই ক্ষেত্রে যে আমাদের বর্তমান আধুনিক চিকিৎসা ব্যবস্থায় আমরা নিউ ইয়র্কে আছি, যেটা কিছুটা ইতিমধ্যে একটু অবনতিশীল অবস্থায় রয়েছে ইন্স্যুরেন্সের সমস্যার কারণে বা বহুবিধ ভূ রাজনৈতিক কারণে, তো এরপরেও আমরা আমাদের স্বাস্থ্য রক্ষার্থে যে সমস্ত সরল সহজ পরীক্ষা নিরীক্ষা করে থাকি, এর মধ্যে রয়েছে যে আমরা ইসিজি করে থাকি। যখন রোগী আমাদের অফিসে আসেন তখন তাদের আমরা ইসিজি করে থাকি। আর রোগী আসার আগেই একটা জিনিস রোগীর করার দায়িত্ব, সেটা হলো যে রক্ত পরীক্ষাটা সাথে করে নিয়ে আসা। কারণ এই একটা তথ্যের অভাবে আমরা অনেক পরিমাণে পিছিয়ে যাই, চিকিৎসাটা শুরু হতে হতে 1 মাস 2 মাস লাগে। অনেক সময় ইন্স্যুরেন্স ইদানিং অ্যালাউ করে না যে 1 মাসের ভিতরে 2টা ভিজিট ডাক্তারের অফিসে আসুন। অনেকগুলি জিনিসে ইদানিং অসম্ভব সতর্ক হবে আপনার নিজের স্বার্থ রক্ষার্থে এই সমস্ত জিনিস মেনে চলা এবং মনে রাখা অনেক জরুরি। যেমন ওষুধ সহ আসা অনেক বেশি জরুরি। এটাই প্রথম পরীক্ষা আমি বলি, যে রক্ত পরীক্ষার রিপোর্টটা চোখ দিয়ে দেখা। এর ভিতরে আমরা অনেক ধরনের সংকট দেখতে পাই। যেমন আমাদের বাঙালিদের ভিতরে ভিটামিন ডি লেভেলটা অস্বাভাবিক রকমের কম পাওয়া যায় 30-40 ভাগ ক্ষেত্রে। অথচ এই ভিটামিন ডি লেভেল যদি আমরা 40 থেকে 80-র ভিতরে রাখতে পারি, ন্যূনতম নর্মাল হলো 33 আর সর্বোচ্চ হলো 100, কিন্তু আমরা 40 থেকে 80-র মধ্যে যদি রাখতে পারি তাহলে হৃদরোগের সম্ভাবনা 50% কমে যাচ্ছে। কারণ এখানে আপনার যে প্রদাহ হয়, রক্তনালীর আভ্যন্তরীণ প্রদাহ বা ইনফ্লামেশন, এটা কমিয়ে দিচ্ছে আপনার ব্যাপকভাবে। এছাড়া রক্তনালী যে একটা নরম একটা ভাব থাকে, সেইটার বদলে ভিটামিন ডির অভাবে এর মধ্যে ক্যালসিয়াম জমে যায় এই রক্তনালীর উপরে, যার ফলে একটা শক্ত রক্তনালীতে পরিণত হয় এবং এগুলি পরবর্তীতে হার্টের উপরে হার্ট ফেলিওর, হার্ট অ্যাটাক এগুলির উপর একটা সমস্যা সৃষ্টি করে। এটা হলো আমাদের সবচেয়ে সস্তা যে সমস্যাটা আমাদের মুখের সামনে বসে রয়েছে, সেই ভিটামিন ডি লেভেলটা আমরা রক্ত পরীক্ষার মাধ্যমে দেখতে পাই। আর এছাড়া অন্যান্য ভিটামিন যেমন ভিটামিন বি1, থায়ামিন, এগুলিও আমাদের হৃদরোগ এবং হার্ট ফেলিওরে প্রচুর পরিমাণে হেল্প করে। তো এগুলি ইদানিং আমরা যেহেতু আমরা ছোটখাটো সমাধান দিয়ে বড় বড় সমস্যার সমাধান করতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করে থাকি। আর আরেকটা হলো রক্ত শূন্যতা। আমাদের দেশি লোকের ভিতরে রক্ত শূন্যতা অনেক বেশি পাওয়া যায়। আমাদের দেশে থ্যালাসেমিয়া নামে একটা জন্মগত রক্তের রোগ রয়েছে। সেই রক্তের রোগের একটা পার্সেন্টেজ কিন্তু আমাদের ভিতরে বিরাজমান।
দেশে একদা শিশু বিশেষজ্ঞ হিসেবে আমি কাজ করেছি। থ্যালাসেমিয়া বেশ একটা মহামারী আকারেই আছে বাচ্চাদের ভিতরে, এবং পরবর্তীতে যারা বয়স্ক হিসাবে যারা টিকে যান, 40-50 বছর পার হয়ে যান, তাদের মধ্যে ট্রেইট হিসাবে থাকে, অর্থাৎ একজন বাবা মার মধ্যে যে কোনো একজনের থেকে রোগটা উনি প্রভাবিত শরীরে করছেন, এবং সেক্ষেত্রে তাদের অ্যানিমিয়া লেভেল নর্মাল যেটা আপনার 13-14 মতো থাকার কথা, সেখানে 9 থেকে 10-11-র ভিতরে থাকে। যে এবং এর ফলে আমাদের হৃদপিণ্ডের উপরে একটা চাপ, এক্সট্রা চাপ থাকে। তো এটা চিকিৎসা অবশ্য খুব একটা সহজ নয়। এখানে আপনার আয়রন দিয়েও কাজ হবে না, কিন্তু অনেকে দেখা যায় আয়রন দিলে অনেকটা ক্ষতি হয়, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে রোগী সেটাকে আয়রন খেয়ে যার ফলে নিজের জন্য কিন্তু সেই আয়রনের অতিরিক্ত ডিপোজিট কিন্তু দেহের ভিতরে রয়ে গিয়েছে। থ্যালাসেমিয়াতে যেহেতু রক্ত কণিকাগুলি, লোহিত কণিকাগুলি ব্রেকডাউন হয়, অতিরিক্ত লোহা আমাদের হৃদপিণ্ডেও কিছুটা চলে যায়, কিছুটা লিভারে চলে যায়। এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি রোগী আয়রন ট্যাবলেট খাচ্ছে দিনে 2টা-3টা করে, এবং বলছে যে আয়রন ট্যাবলেটে কাজ হচ্ছে না, কিন্তু এটা তো একটা জেনেটিক সমস্যা। এটা খুব খুব একটা বিরল সমস্যা না, কিন্তু প্রায় দেখা যায় যখন আমরা একটু ইলেকট্রোফোরেসিস করি, যদি এটা আমার করার কথা না, কিন্তু আমি অনেক সময় কৌতূহলের বশবর্তী যে না, আমরা বলে হ্যাঁ আমাদের ভাই বোন সবারই এই অবস্থা, তখন দেখা যাচ্ছে যে পুরো পরিবারের ভিতরে রয়ে গিয়েছে আপনার থ্যালাসেমিয়া। শব্দটা একটা বেশ বিদঘুটে, থ্যালাসেমিয়া, কিন্তু এটা কিন্তু আমাদের মধ্যে অত বিরল কোনো একটা রোগ না। জি। আর এর বাইরে যে কিছু কিছু আমরা হঠাৎ করে দেখতে পাই রক্তের ভিতরে যে কিডনি একটু খারাপ অবস্থা থাকে, ক্রিয়াটিনিন 2 হয়ে আছে। যার ফলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে প্রাথমিক পর্যায়ে যদি কিডনির ক্রিয়াটিনিন লেভেলটা আমরা ধরতে পারি, ধরেন 1.6, 7, 8 এই সমস্ত, এখন 5টা ওষুধের মাধ্যমে এটা খুব মানে প্রোটেকশন দিয়ে চলা যায়, এবং এই ক্রিয়াটিন এই অবস্থাতেই থেকে যাবে বহু বছরের জন্য, 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত থেকে যাবে। শুধু সামান্য আপনার যেমন জার্ডিয়েন্স বা ফার্সিগা বা ডাপাগ্লিফ্লোজিন, এম্পাগ্লিফ্লোজিন এই জাতীয় ওষুধ খাওয়ার মাধ্যমে, কেরেন্ডিয়া নামে যেটা ফাইন রেনন নামে জেনারিক ওষুধ, সেগুলি আমাদের দেশে সস্তায় পাওয়া যায়, কিন্তু এগুলির ব্যবহার আমি দেখি না। আমাদের যারা বাংলাদেশ থেকে প্রবাসী লোকরা আসেন, তাদের ভিতরে এই সমস্ত ওষুধের আমি ব্যবহার দেখি না। হয়তো জ্ঞানের স্বল্পতার কারণে, অথবা চিকিৎসক এবং রোগীকে দোষারোপ করা যাবে না, চিকিৎসকের হয়তো বেখেয়ালের কারণে অনেকে ভালো ভালো ওষুধ থেকে বঞ্চিত হন। বেশ কম দামে বাংলাদেশে এই সমস্ত ওষুধ পাওয়া যায়, $10 মাধ্যমে 1 মাসের ওষুধ পাওয়া যায়, যেটা আমেরিকাতে $600 মাধ্যমে কিনা লাগে। আর এর বাইরে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের মাধ্যমে কিডনি রক্ষা করা, অথবা হিমোগ্লোবিন A1C এর মাধ্যমে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণের মাধ্যমে কিডনি রক্ষা করা। কিডনি রক্ষা করা কিন্তু একটা মিশনের মতো। এই মিশনে নামতে হবে পরিবারের সবার সহযোগিতা সহকারে, কারণ মানে চুপচাপ বসে থাকতে যে না, আমি কিডনি ট্যাবলেট তো আপনি দিচ্ছেন আমি খাচ্ছি, কিন্তু কিডনি খারাপ হয়ে যাচ্ছে। এর ফাঁকে হয়তো দেখা গেল ব্লাড প্রেশার আপনার 160, কারণ কিডনি খারাপ হলেও ব্লাড প্রেশার আপনার উপরে উঠে যাবে। আচ্ছা। সেখানে আপনার ধীরে ধাপে ধাপে হয়তো 6 মাস পর পর বা 3 মাস পর পর কিন্তু ব্লাড প্রেশারের ওষুধ বাড়াতে হবে। এক পর্যায়ে দেখা যাবে ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমাবার জন্য আপনার 5, 6, 7 রকমের ওষুধ খাওয়া লাগছে। জি। সে সমস্ত ক্ষেত্রে ইদানিং এই চিকিৎসাটা রয়েছে যে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে কিডনির ভিতরে যে সমস্ত নার্ভ থাকে, সিম্প্যাথেটিক নার্ভ, সেগুলো ইনারভেশন করা হয়। ইদানিং ইভেন মেডিকেডের রোগীরাও এই যদি চান, তারা এই প্রসিজিওরের মাধ্যমে জি। ঘন্টাখানেকের প্রসিজিওর, কিন্তু হাসপাতালে 1 দিন 2 দিন তারা রেখে দেয়, এই কারণে যে ব্লাড প্রেশারের ওষুধটা তারা অ্যাডজাস্ট করে দেয় এবং ইন্স্যুরেন্স সেটা কভার করে। তখন দেখা যায় যে 8টা ওষুধ থেকে কমিয়ে 2টি ওষুধে চলে এসেছে। এটা একটা বিশাল বিরল সৌভাগ্য। কিন্তু আমি বলবো আমার বিশাল বাংলাদেশি জনগোষ্ঠীর ভিতরে মাত্র 2 জন এই কাজ করেছেন, এবং তারা অসম্ভব খুশি। আগে 8টা ওষুধ খেতেন, এখন একটা, আরেকজন 2টা ওষুধ খান। কিন্তু আমাদের হয়তো প্রত্যেকের মনের মধ্যে দ্বিধা, দ্বন্দ্ব, সন্দেহ এবং বিভিন্ন অনীহা, আসা যাওয়ার সমস্যা, মানে বিভিন্ন সেটাই। যে নন মেডিকেল যে সমস্ত সমস্যা, এটা নিয়েই সবাই কিন্তু মনের ভিতরে আচ্ছন্ন অবস্থায় থাকেন। তারপরে উন্নত চিকিৎসা অনেকে নিচ্ছেন না, কিন্তু পরবর্তীতে যখন ডায়ালিসিসের পর্যায়ে চলে আসে, তখন কিন্তু সবাই খুশি মনে ডায়ালিসিস সেন্টারে সপ্তাহে 3 দিন যাচ্ছেন, প্রতিদিন 5 ঘন্টার জন্য। এই 3 দিনের
প্রতিদিন 5 ঘন্টা করে যাতায়াতের ব্যবস্থা আছে, অ্যাক্সেসের রাইট আছে, হুম। পরিবারের অন্য লোককে হয়রানি করা আছে, এগুলি সব প্যাকেজের মধ্যে কিন্তু মানুষ চলে যাচ্ছেন। কিন্তু তখন সবার একটা অনেকে বিশেষ করে আমি আমাদের বয়স্কদেরকে একটু সমালোচনাই করি যে তাদের যেন একটা দাবি যে পরিবারের যারা মানে উপার্জনক্ষম যে এই সমস্ত সদস্য তাদের উপর যে একটা হয়রানির ভাব চলে আসছে, যারা হুম। অনেক সময় বাবা মার জন্য, শ্বশুর শাশুড়ির জন্য মুখে বলতে পারেন না, কিন্তু অনেকে কষ্ট করেন, আমাদের বলে থাকেন পাশ দিয়ে যে হ্যাঁ বাবা মা তো আর একটু কষ্ট করে যদি একটু নিজের ওষুধটা খেত বা কিডনির ব্যাপারে যদি একটু সচেতন হতো। সচেতন হতো। হ্যাঁ, সেক্ষেত্রে সামান্য একটু সেটাই। অতিরিক্ত পানি খেলে প্রাথমিক পর্যায়ের কিডনি রোগটাও কিন্তু সামান্য অতিরিক্ত পানি খেলেও কিন্তু সেটা আচ্ছা, কিছুটা আচ্ছা। উপকার হয়ে থাকে। তো এগুলি আপনার আমি হচ্ছে আমি না। আমি এই মিশনটা আরেকটু সামারাইজ করে আপনার কাছ থেকে শুনবো। তার আগে আমি একটু পিছনে যেতে চাই। আপনি আলোচনায় বলছিলেন ভাইটামিন ডি এর কথা, থায়ামিনের কথা, এবং রক্ত স্বল্পতার কথা। এবং রক্ত স্বল্পতা বা এনিমিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা তো অনেক কারণে হয়, হিমোগ্লোবিন কম থাকে। সেটারও অনেক রকম কারণ আছে। কারো হয়তো আয়রন ডেফিসিয়েন্সির কারণে হতে পারে, বা অন্যান্য ভাইটামিন ডেফিসিয়েন্সির কারণেও তো আসলে অ্যানিমিয়া হয়। সেক্ষেত্রে আপনি যদি ওই অংশটাকে একটু ছোট্ট করে বলেন যে আমরা কি বলতে পারি আপনারা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করছেন সেখানে আপনারা ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা সেটা দেখছেন, একই সাথে অন্যান্য ভিটামিনের সাথে হার্টের সম্পর্কটাও আপনারা দেখছেন। সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে কিছু কিছু ভিটামিনের ঘাটতির কারণেও হার্টের সমস্যা হতে পারে, যেটা আমরা খুব সহজেই আমরা পুষিয়ে নিতে পারি বিভিন্নভাবে ভাইটামিন ডি গ্রহণের মাধ্যমে, বা অন্যান্য ভাইটামিন যেটা বললেন থায়ামিন গ্রহণের মাধ্যমে, বা আপনি অ্যানিমিয়ার কথা যেটা বললেন যে রক্ত স্বল্পতা দূর করার জন্য যে কাজগুলি আমরা করতে পারি দৈনন্দিন জীবনে সেগুলি করার মাধ্যমে। আপনি ওই অংশটা যদি একটু বলেন, কারণ আমার মনে হয় যে এটা আমাদের দর্শকরা চাইলেই কিন্তু এই সমস্যা থেকে নিজেদেরকে দূরে রাখতে পারেন। জি, এটা সবচেয়ে সস্তার সমাধান। ভিটামিন আমরা বা ভিটামিন ডি আমরা সপ্তাহে একটা 50,000 ইউনিটের মাধ্যমে নেওয়ার কারণে। তো এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভিটামিন ডি এই জন্যই এটা যে আপনাদের অনেকগুলি রোগী আপনার স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং আপনার যারা এক্সিস্টিং হার্ট অ্যাটাকের রোগী আছেন তাদের বেলায় এটা অনেকটা উপকারী, এবং আমরা প্রায় দেখি যে ভিটামিন ডি লেভেল 12। তার কারণ কি গতবারে দেওয়া হয়েছিল 2 মাস বা 5 মাসের জন্য। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে 50,000 ইউনিট সপ্তাহে একবার হিসাবে অনেক দীর্ঘমেয়াদী সময় ধরে দেওয়া লাগে, ধরেন 6 মাস, 7 মাস, 8 মাস। এবং এটা আমরা যেহেতু সূর্যালোকের সংস্পর্শে আর ইদানিং আসি না, এবং এটা আসার সম্ভাবনা না যে আমরা বাইরে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো। হুম। আহ বদলে আমরা সহজ সমাধান ভিটামিন ডি ট্যাবলেট খাওয়ার মাধ্যমে যেটা করতে পারি, সেটাতে অনেক সময় মানুষের ওই খেয়ালটা থাকে না যে পরবর্তীতে যে আবারও ভিটামিন ডি কমে যেতে পারে, যেহেতু আমরা ট্যাবলেট খাচ্ছি না, 5 মাস খেয়েছি, এই 5 মাস খাওয়ার কারণে আজীবনের জন্য এটা সমাধান হয়ে যাবে সেটা কিন্তু না। এটা শরীর থেকে ব্যবহৃত হয়ে এটা শেষ হয়ে যাবে। সেটা একটা। আর অন্যান্য ভিটামিন গুলি অতটা বেশি গুরুত্বপূর্ণ না, তবে সব ভিটামিন একত্রে এইভাবে কাজ করে যে শরীরের যে প্রদাহটা, হুম। প্রদাহ আপনার ইনফ্ল্যামেটরি চেঞ্জের মাধ্যমেই কিন্তু হৃদরোগ এবং স্ট্রোক হয়ে থাকে এবং পায়ের রক্তনালী সংকুচিত হয়ে থাকে। প্রদাহ দিয়ে কিন্তু শুরু হয় যে ইনফ্ল্যামেটরি চেঞ্জ যেটা হুম। আপনার হুম। হুম। আর্টারির ভিতরে, তারপরে সেখানে আপনার কোলেস্টেরল এসে বসে। সেই প্রদাহ মানে হার্ট আর্টারি গুলির লাইনে ইনার লাইনিং যেটা আছে, হুম। ভিতরে যে লাইনিং আছে, যে লেয়ারটা, সেটার উপরই তখন কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইড এগুলি আসে, তখন কিছু রক্ত জমাটো বাঁধে ওটার উপরে। তখন এটা একটা চক্রের সৃষ্টি হয়, সেই চক্রের মাধ্যমে রক্তনালীটা জায়গায় জায়গায় সংকুচিত হয়। এবং আমাদের দেশি লোকের ক্ষেত্রে যারা বিশেষ করে সিগারেট ধূমপান করে থাকেন হুম। তাদের হুম। বেলায় কিন্তু পুরা লাইন ধরেই আপনার ব্লক হয়ে যায়, পায়ের শুরু থেকে পায়ের গোড়া জি। আঙ্গুল পর্যন্ত আপনার পুরাপুরি আর্টারিটা অনেক শুরু হয়ে যায়, হুম। হুম। শতকরা 50-60 ভাগ। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে আমাদের আর পায়ের মধ্যে কোনো রিং লাগানোর সম্ভাবনা থাকে না, বা হৃৎপিণ্ডের বেলাও একই কথাই প্রযোজ্য। হুম। হুম। আর 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 যেটা বলছেন অ্যানিমিয়ার কথা। জি, অ্যানিমিয়া সম্বন্ধে যে ছেলেদের বেলায় অ্যানিমিয়া কিন্তু সহজে হওয়ার কথা না, যদি না তাদের পায়খানার মাধ্যমে বা কোলন ক্যান্সার বা ওই লাইনে গ্যাস্ট্রিক ক্যান্সার বা আহ, খুবই কম ছেলেদের বেলায়। শুধুমাত্র থ্যালাসিমিয়াকে ছেলেদের বেলায় যদি অ্যানিমিয়া থেকে থাকে হুম। এবং হুম। ক্যান্সার যদি না থেকে থাকে, তখন থ্যালাসিমিয়াকে বেশ গভীরভাবে সন্দেহ করা উচিত। আমাদের দেশের ভিতরে একটা পপুলেশন রয়ে গিয়েছে যাদের মধ্যে জি। পারস্পরিক বিবাহ বন্ধনের মাধ্যমে যাদের মানে পুরা থ্যালাসিমিয়া থাকে, হুম। হুম। মেজর বলে, তাদের বেলায় আপনার হিমোগ্লোবিন অনেক কম থাকবে, 6, 7, 8 ওই লেভেলে যাবে, ওইটা আমরা সহজে পাই না।
যেটা পায় হয় বাবার আছে না মার আছে, ওই সূত্রে আপনার তখন এটা 9-10 এর ভিতরে থাকে আর কি। তা এটা 9-10 দিয়ে মানুষ চলে, জগৎ চলে, মানুষের দেহ ঠিক মতো চলে। কিন্তু ওই দিন যখন আপনার আর্টারি কিছু 50% করে বন্ধ হবে বিভিন্ন লেভেলে, অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু 2-3টা আর্টারি একত্রেই বন্ধ হয় আর কি। 30 থেকে 50 ভাগ বন্ধ, আর্টারি বন্ধ হয়ে যাওয়াটা। কিন্তু 2-3টা আমাদের সর্বোচ্চ আমাদের 3টা আর্টারি দেহের ভিতরে রয়েছে, তিনটার আবার 3টা করে ছোট ছোট শাখা আছে, সেগুলি মিলে মোট 9টা আর্টারি বলা যেতে পারে। আপনার অনেকের ক্ষেত্রে বড়, অনেকের ক্ষেত্রে ছোট থাকে। এগুলির ভিতরে কিন্তু যখন দেহের ভিতরে এই প্রক্রিয়া থাকে, তখন একই সাথে 3-4টা আর্টারির আংশিক ব্লক, যেটা 30-40%, যেটার কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে। আপনি চট করে দোতলায় উঠতে পারবেন না, একটা শ্বাসকষ্ট হয়ে যাবে। অথবা আপনি একটা আগে যেরকম পরিশ্রম করতেন, একটা সুটকেস নিয়ে এবারে ওখানে যেতে পারতেন, বা বাজারে ব্যাগ নিয়ে দ্রুত গতিতে 3-4 ব্লক হেঁটে যেতেন, ইদানিং কিন্তু সেটা আর সম্ভব হবে না। তার কারণটা অনেকে বলে তখন বয়সের কথা ভাবেন, অনেকে আর্থ্রাইটিসের কথা ভাবেন, কিন্তু কেউ হৃদরোগের কথা অনেকটা ভাবছেন না। আরেক হাতে হয়তো সিগারেট আছে। আমাদের মধ্যে এখনো পর্যন্ত ধূমপান ব্যাপকভাবে জনপ্রিয়। আমরা ভারতীয়দেরকে দেখেছি সতর্ক হয়ে গিয়েছে, পাকিস্তানিদেরও দেখেছি সতর্ক হয়েছে। কিন্তু আমাদের দেশি লোকরা কিন্তু এই দেশে আসলে একটু দামি সিগারেট সহজে লভ্য হবে, এইটা চোখ মুখে তাদের একটা মানে আনন্দ ভাব দেখা যায়। স্পেশালি আমি ইফতারির পরে এখন বিশাল একদম দেখি হ্যাঁ, সিগারেটের হাতে রাস্তার কোনো এক কর্নারে দাঁড়িয়ে। এক হাতে চা আর এক হাতে সিগারেট, একটা মানে সাংঘাতিক একটা অভূতপূর্ব দৃশ্য, এটা আমরা দেখে থাকি। ইফতারির পরেই আর কি আপনি এটা পাবেন। তো আমাদের মেয়েদের বেলায় যে রক্ত শূন্যতা, সেক্ষেত্রে বলা যেতে পারে যে মেয়েরা হৃদরোগে একটু কম আক্রান্ত হন, যার ফলে জি। পুরুষদের তুলনায় ওনারা 6-7 বছর এক্সট্রা বেঁচে থাকেন। সুতরাং মেয়েদের বেলায় রক্ত শূন্যতা বার্ষিকের বেশি আধিক্যের কারণে হতে পারে, এবং কিন্তু তারা তো হৃদরোগী হিসাবে অল্প বয়সে আসছেন। তারা যখন মাসিক যখন হয়ে বন্ধ হয়ে যাবে স্থায়ী ভাবে, তার পরবর্তীতে যখন আসছেন, তখন তাদের দেহ কিন্তু পুরুষদের মতোই একই সমপরিমাণে হৃদরোগে আক্রান্ত হচ্ছে। যাতে যে সমস্ত মহিলাদের মাসিক আহ চালু আছে, তাদের বেলায় কিন্তু হৃদরোগটা অনেক কম। অবশ্য ইদানিং যেই স্ট্যাটিস্টিক্সটা বের হয়েছে গত জি। বছরের শেষের দিকে, সেখানে বলা হচ্ছে যে ইয়াং ওমেন এবং ইয়াং মানুষ যারা আছেন, অল্পবয়স্ক ছেলেরা, তাদের মধ্যে হৃদরোগ হয়ে যাবে 2050 সালের ভিতরে 50-50 রেশিওতে থাকবে। ইয়াং মহিলা এবং ইয়াং ছেলেদের যে পরিমাণে হৃদরোগ হবে, বয়স্কদের যে হৃদরোগ হবে তারা 50-50 হবে বয়স্ক হৃদরোগী, আর 50% হবে ইয়াং হৃদরোগী। এখন এটা কারণ হিসাবে অনেকটা বলা হচ্ছে যে অনেক স্ট্রেসফুল লাইফ, বা ইয়াং যারা পপুলেশন রয়েছেন, যারা 40-এর নিচে, তাদের স্ট্রেসফুল লাইফ আছে, এবং স্ক্রিন টাইম অনেক বেশি, ইনঅ্যাক্টিভিটি অনেক বেশি, আচ্ছা, আচ্ছা। সময় সুযোগ নাই। ইভেন এদেশি লোকের বেলাও এই ভবিষ্যৎবাণীটা সেইভাবেই চলছে আর কি। তো দেখা যাচ্ছে যে 2050 সালে 50% রোগী হবে অল্প বয়স্ক। তার মানে হচ্ছে যে মানে আমাদের যে ডিজিটাল জীবনাচার, সেটা আসলে মানে নারী এবং পুরুষ উভয় কি একইভাবে মানে হৃদরোগের ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে? আপনি যেটা বললেন যে চলাফেরা করছি না, স্ক্রিন টাইম বেশি বেশি সময় দিচ্ছি অন্যদিকে। আহ, আহ, যাই হোক, তাহলে তার মানে কি দাঁড়ালো যে আমরা চাইলে, আপনি যেটা বললেন যে ভাইটামিন ডি এর ব্যাপারটা বললেন, অ্যানিমিয়ার কথা বললেন, তো এই অ্যানিমিয়াটা তো আসলে যে ফিমেলদের, বিশেষ করে মহিলাদের তো এটা কারেকশন করা যায়। তারা তো প্রতি মাসে কি এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন এমন কিছু খাবার দাবার গ্রহণ করে, বা সেরকম কোনো উপায় কি আছে? জি, আয়রন ট্যাবলেটের মাধ্যমে সহজ সমাধান। আপনি এখন খাদ্য চয়ন করার মতো সময় সুযোগ আমাদের এদেশে ব্যস্ত জীবনে আছে কিনা। তো শুধুমাত্র আপনি যে আয়রন ট্যাবলেট যারা প্রাইমারি কেয়ার ডাক্তাররা দিয়ে থাকেন, অথবা মানে এটাই বাস্তবসম্মত সমাধান। যে দ্রুত সমাধান, এবং পরবর্তীতে এটা মনিটর করাটা সবচেয়ে জরুরি, যে আপনার ধরেন 4-5 মাসের মাথায় ঠিক হলো কিনা, উন্নত হলো কিনা। এবং সেটাই। রক্তের বিশেষজ্ঞ নামে একটা আছে দেশে, হেমাটোলজি, যারা একই সাথে ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে এই দেশে প্র্যাকটিস করে থাকেন। তাদের শরণাপন্ন হওয়ার ব্যাপারে আগ্রহী হতে হবে, যে না, আমি দীর্ঘমেয়াদী আয়রন খাচ্ছি, এবং দীর্ঘমেয়াদী এটাতে আমাদের পায়খানা কষা হচ্ছে, কিন্তু আমার অ্যানিমিয়া কমছে না বা বেটার হচ্ছে না। সেক্ষেত্রে মহিলাদের বেলাও কিন্তু থ্যালাসেমিয়ার কথা সন্দেহ করতে হবে, এবং রক্তের ইলেকট্রোফোরেসিস নামে একটা সহজ সরল পরীক্ষা রয়েছে, যেটাই
আমি করে থাকি হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে, জি। এটা আমার যদিও করার কথা না। তো সেক্ষেত্রে আমি অনেকের বেলায় এই রোগের প্রাদুর্ভাব দেখতে পারি। জি। তো ডাক্তার সিএম হাসান, যে আপনি বলছেন যে অ্যানিমিয়ার কথা, তো আমি দর্শকদের অবগতির জন্য আপনার কাছ থেকে জানতে চাই যে অ্যানিমিয়া কিভাবে হার্টের উপরে প্রভাব ফেলছে। যে অ্যানিমিয়াকে আমি একটা তুলনা হিসেবে দেখাই, যে বাসার কাজের লোক, আপনার বাসায় যদি 4 জন কাজের লোক একসময় থেকে থাকে এবং ইদানিং আপনি তার মধ্যে 3 জন কাজ ছেড়ে চলে গেল এবং এখন একজন আছে, হিমোগ্লোবিনটা ঠিক সেই রকম কাজটাই করে, অক্সিজেন বহন করে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বের করে দেয়। তো এখন 4টা হিমোগ্লোবিন যদি আপনার 4 পিস থাকে, সেখানে যদি 3 জন চলে যায়, তখন একজনের উপর যে অতিরিক্ত কাজ পড়ে যাবে, সেই কাজটা করতে পারবে না। তখন হৃৎপিণ্ডকে অতিরিক্ত পাম্প করে হয় হৃৎপিণ্ডের গতি বাড়ায় অথবা পাম্পের শক্তি বাড়ায় এবং নিজের ক্ষতি করে হার্টের মাসেলকে মোটা করে, তখন একটা ম্যাল অ্যাডজাস্টমেন্ট বলা হয়, ম্যাল অ্যাডাপ্টেশন হৃৎপিণ্ডের বেলায় এটা হচ্ছে। সেই ম্যাল অ্যাডাপ্টেশনের মাধ্যমে হৃৎপিণ্ড নিজে মানুষটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাবে, তখনই সেই অংশটাকে বলা হয় যে হার্ট ফেলিওর রোগ। হার্ট ফেলিওরটা কিন্তু মানে রাতারাতি একটা ড্রামাটিক সিনারিও না। একটা আপনার এর আগে আলোচনাতে আমরা বলেছি যে হার্ট ফেলিওর সামান্য শ্বাসকষ্ট হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রে মানুষ এটাকে বয়স অথবা ওজনের কারণে বা পরিশ্রমের কারণে রাতের ঘুম না হওয়ার কারণ হিসাবে দেখে থাকেন এবং মোটামুটি নিজেকে ব্যাখ্যা দিয়ে থাকেন। কিন্তু এটা দেখা যাচ্ছে, এটা রক্ত পরীক্ষা, সুন্দর রক্ত পরীক্ষা রয়েছে, বিএনপি টেস্ট, এন্টিপ্রো বিএনপি টেস্ট রয়েছে, এগুলির মাধ্যমে খুব সহজে ইদানিং বের করা যায়। কিন্তু এটা খুবই একটা বিরল ঘটনা যে আমাদের হয়তো প্রাইমারি কেয়ারের কাছে যারা যাচ্ছেন, পরবর্তীতে যখন আমার কাছে হৃদরোগ সম্বন্ধে আসছেন, তাদের আমি কাউকে কখনো এই ধরনের রক্ত পরীক্ষা করতে দেখি না। বিশেষ করে আমাদের বাঙালি জনগোষ্ঠীর বেলায় এটা একটা খুব মানে বিরল ঘটনা, যে ধরেন $40 একটা টেস্ট কেউ করে নাই, কারণ অর্ডারই তো দেওয়া হয়। সেটাই। আর আরেকটা জিনিস বড় সংকট, সেটা হলো যে ইদানিং ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের নেতৃত্বে এখন চিকিৎসা চলছে এদেশে, নার্স প্র্যাকটিশনার যারা চিকিৎসক হইতে পারেন নাই কিন্তু যে কাছাকাছি পৌঁছিয়েছেন এবং পরবর্তীতে তারা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসাবে মানে মোটামুটি একটা উমেদারি লেভেলে ফিজিশিয়ানের পাশে বসে থাকার কারণে আকস্মিকভাবে তাদের জ্ঞান বেড়ে যাচ্ছে। এই একটা ভঙ্গিমাতে কিন্তু আমাদের চিকিৎসা এখন চলছে, যার ফলে দেখা যাচ্ছে যে মানুষ বলছে না আমি মেইন ডাক্তার সাহেবকে দেখতে পাইনি, কিন্তু আমি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টকে দেখেছি, সাদা লোক, কালো লোক, বিদেশি লোক, উনি এভাবে এভাবে বলছে। কিন্তু আমি জানি যে ভাষার যে ব্যাপক মানে গ্যাপ রয়েছে, বিশেষ করে আমাদের দেশের লোকের ইংরেজিতে কথা বলা, এই দেশে ধরেন 10, 12, 30 বছর থাকলেও কিন্তু ঠিক প্রপারলি কমিউনিকেশনটা হয় না। হয় না। সেক্ষেত্রে আপনার অনেক সময় অনলাইনে আপনার ইন্টারপ্রেটার আসেন, সেই রকম সময় সাপেক্ষ যে একটা প্রক্রিয়া, এইটা আপনাকে দেওয়ার মতো এদেশে সেরকম অর্থনীতিও নাই যে আপনার একটা রোগী দেখতে গিয়ে যদি কেউ অনেকে ক্ষতির সম্মুখীন হয় ইন্টারপ্রেটারের খরচ দিয়া, তারপরে সামনে ধরেন 100 জন রোগী বসে আছে, তখন এটা হবে শর্টকাটের ভিতরে। তো এই জন্য আবার মানুষ এখন এআই ব্যবহার করে, যে কম্পিউটার বই বুঝে যাবে আমাদের মনের গোপন কথা। সেটা সেটার মাধ্যমে যে আমরা অনেক সময় নোট লিখে থাকি এবং নোট দেখে থাকি, সেখানে যেগুলো বলা হচ্ছে রুগী সেটা বেমালুম বলছেন না এটা তো আসলে আমি এভাবে বলি নাই। তো যাই হোক, এটা একটা সংকট হিসেবে। সেটাই, এটাও একটা সংকট আসলে। হ্যাঁ, মানে চিকিৎসকের জায়গায় চিকিৎসকের সঙ্গীর সাথে আপনি দেখা পেলেন এবং আপনার চিকিৎসা তার মাধ্যমে হলো, পাশে বসে আছেন, একই সাথে 5 জনের বিধান দেওয়া হচ্ছে। এটা একটা কমন প্র্যাকটিস, এমার্জেন্সি রুমের মধ্যেও এটা আছে। আপনি দেখবেন অসম্ভব সুন্দর জামা কাপড় পরা, গলায় স্টেথোস্কোপ, কিন্তু দেখবেন যে ডক্টর প্লিজ, পাশে লেখা পিএসসি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট সার্টিফাইড। কখনোই একজন ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট কখনো চিকিৎসকের, বিশেষ করে হৃদরোগের মতো গুরুতর রোগের যে অবশ্যই। চিকিৎসাটা, এবং হৃদরোগ তো অনেকগুলি রোগের সম্মিলিত একটা বহিঃপ্রকাশ, সেটাই। সেই জটিল চিন্তাধারা যদি করতে পারতো, তাহলে তারা আসলে ফিজিশিয়ান হিসাবেই সমাজে এটাই। তার কাজটা করতে পারতো। এক্স্যাক্টলি। এটা তো ধরেন পলিসির ব্যাপার বা এদেশের একটা অনেক বড় জিনিস। সেটাই। আমি শুধু আমার অবজারভেশনটাই পাশ থেকে বলতে পারি। না, ঠিকই আছে, ঠিকই আছে। অনেক ধন্যবাদ ডাক্তার সিএম হাসান, যে অনেক সুন্দর একটা কথা বলেছেন যে রোগী হিসাবে তো আমরা অনেক বিষয়ে সচেতন হচ্ছি, একই সাথে আমি কার কাছ থেকে চিকিৎসাটা নিচ্ছি সেটাও কিন্তু আমার জানা উচিত। কারণ এই ফাঁকে অনেক বিষয় হয়ে যাচ্ছে যেটা হয়তো আমার প্রতি যে চিকিৎসাটা আমি পেতাম বা পাওয়ার কথা, সেটা কমিউনিকেশন একটা ব্যাপার, আমি হয়তো কমিউনিকেট করতে পারলাম না,
সেটা তো আছেই। একই সাথে আমি কার কাছ থেকে চিকিৎসা নিচ্ছি, যিনি চিকিৎসা দিচ্ছেন তিনি কতটা এই চিকিৎসা দেওয়ার ব্যাপারে কতটা দক্ষ, যোগ্য, সেটা একটা বিষয়। কাজে আপনি যেটা বলেছেন যে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বা নার্স প্র্যাকটিশনাররা কখনোই একজন কার্ডিওলজিস্ট যেভাবে চিকিৎসা করবেন তার সমকক্ষ নন। এই বিষয়টা রোগীদের বুঝতে হবে এবং তারা এটা জেনে নিতে হবে, এবং এইটুক সচেতনতাও বোধহয় আমাদের এখন আমাদের মধ্যে তৈরি করা উচিত। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আবার ফিরে আসবো অনুষ্ঠানে, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস। আজকে আমরা কথা বলছি হৃদরোগের কিছু পরীক্ষা নিরীক্ষা নিয়ে, একই সাথে কিছু ভিটামিন নিয়ে কথা বলছি যেগুলো হার্টের জন্য উপকারী, এবং একই সাথে কিছু হেলথ কন্ডিশন নিয়েও আমরা কথা বললাম যার সাথে হৃদরোগের সম্পর্ক রয়েছে সরাসরি। তো এই বিষয় নিয়ে বলছিলেন, এবং শেষ ভাগে আমরা বলছিলাম ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং একই সাথে নার্স প্র্যাকটিশনারদের কথা, এবং একই সাথে হৃদরোগের মতো একটা জটিল বিষয় নিয়ে কার কাছে যাওয়া উচিত, এবং সেটাও আমরা ইতিমধ্যে আপনাদেরকে বলেছি। দর্শক, এখন আমরা আবার চলে যাচ্ছি আলোচনায় আমাদের আজকের অতিথি ডক্টর সিএম হাসানের সাথে। ডক্টর সিএম হাসান, আপনি আলোচনার এক ফাঁকে বলছিলেন যে ওষুধপত্রের কথা, সরি, যে সব ওষুধপত্র যদি আমরা সঠিক মতো গ্রহণ করতাম তাহলে হয়তো আমাদের মধ্যে অনেকেই এই বিভিন্ন ধরনের সমস্যায় পড়তাম না, মানে জটিল সমস্যায় পড়তাম না। তো এই ধরনের কথা যখন বলছি তখন আসলে প্রসঙ্গ এসে যায় যে ওষুধপত্র খাওয়ার মাধ্যমে একজন চিকিৎসক যখন একজন রোগীকে ওষুধপত্র দেন, সেই ওষুধপত্রগুলি আমরা যদি সঠিকভাবে খাই তাহলে অনেক রোগ আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো এবং অনেক জটিলতা থেকে আমরা রক্ষা পেতে পারবো। এখন সেরকম একটা বিষয় তো আমরা দেখি যে হাইপার টেনশনের ক্ষেত্রে, কারণ উচ্চ রক্তচাপ নিয়ে আমি মনে করি আমরা যতটা চেষ্টা করছি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে, কিন্তু তারপরও কোথায় যেন একটা সমস্যা রয়ে যায়। বিশেষ করে ওষুধপত্রের সংখ্যা রোগীরা গুনতে থাকেন যে আমাকে এতগুলো ওষুধ দেওয়া হয়েছে, এবং আপনি একটু আগে বলছিলেন যে উচ্চ রক্তচাপের ক্ষেত্রে কিছু কিছু মানে প্রসিডিওর এসছে যেটা করলে 7টা-8টা ওষুধ থেকে ওষুধের সংখ্যা দুটোতে নামিয়ে আনা সম্ভব। কিন্তু সে ব্যাপারে আবার অনেকের আগ্রহ নাই। কিন্তু দেখা যাচ্ছে যখন কিডনিটা নষ্ট হয়ে যাচ্ছে তখন ডায়ালাইসিসে যখন যাচ্ছেন সে ব্যাপারে কিন্তু তাদের খুব বেশি একটা মনে হচ্ছে না যে সেই চিকিৎসাটা নিতে কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই ধরনের মানসিকতার একটা বিষয় আছে। আমরা দর্শক আজকে যখন আলোচনা করি প্রফেসর ডক্টর সিএম হাসানের কাছ থেকে আমরা যে তথ্যগুলি পাই, আমরা ওষুধপত্রের তথ্যগুলি পাই, কিছু বাস্তবিক তথ্য পাই যেগুলোর মাধ্যমে আসলে আমাদের সামাজিক এবং পারিবারিক কিছু সমস্যাও কিন্তু উঠে আসছে এই চিকিৎসার ক্ষেত্রে। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়গুলো যেন গুরুত্ব দিই, কারণ এই বিষয়গুলো আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা শুধু ওষুধপত্র আর পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে সীমাবদ্ধ রাখছি। তা আপনি কি মনে করেন যে যে বিশেষ করে হাইপার টেনশন, তারপরে হার্ট ফেলিওর এবং কিডনির কথা তো আপনি বললেনই, এসব ক্ষেত্রে এই ওষুধপত্রের গ্রহণের ব্যাপারে অনীহা, এবং সেক্ষেত্রে কি করা উচিত আসলে? জি, তা এখানে আমাদের যেই স্বাস্থ্য ক্ষেত্রে যে সিস্টেমের যে ঘাটতি, এটা আমাদের মানে স্বাস্থ্য শিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টি করার মাধ্যমেই হয়তো আমরা রোগীদেরকে ওইভাবে উজ্জীবিত করে চিকিৎসার যে ঘাটতিটা হচ্ছে বর্তমানে অর্থনৈতিক কারণে বলেন বা যে কোনো কারণে হোক, যে আমাদের বিদেশি যারা মেডিকেল ব্যবহার করে থাকে তাদের প্রতি সরকারের যে একটা কঠোর দৃষ্টি, এগুলির আপনার কিন্তু একটা কনসিকুয়েন্স রয়েছে, একটা পরিণতি রয়েছে, এবং রোগীরা তাদের কিছুটা সচেতনতার মাধ্যমে এই ক্ষেত্রে হয়তো আত্মরক্ষাতে সমর্থ হবে আশা করা যায়। আর আরেকটা জিনিস যে ওষুধের কিন্তু একটা প্রোগ্রেসিভ ডোজিং আছে। যেমন ধরেন আপনার জার্ডিয়ান 10 দিয়ে শুরু করে 25-এ যেতে হবে আপনাকে। এখন আপনি যদি 10 দিয়ে শুরু করে সারা বছর আপনার 2 বছর ধরে 10 মিলিগ্রাম খেলেন, আপনার কিডনির যে অবনতি সেটা আপনার একটু কমে গেল, কিন্তু অবনতি হয়ে গেল। যার ফলে কিডনি অবনতি হওয়া মানে হৃদরোগ, স্ট্রোক, ব্লাড প্রেশার আপনার একসাথে বাড়বে। এক্ষেত্রে ডায়াবেটিসের ভূমিকাও রয়েছে। সেক্ষেত্রে আপনার যে ওই প্রাথমিক পর্যায়ে যে আপনি 10 দিয়ে শুরু করলেন, পরে আপনার 25 করতে হবে সেইটা, অথবা 5 দিয়ে শুরু করলেন, অন্য আরেকটা যেটা রয়েছে পার্সিয়া, সেটা আপনার তখন 5 থেকে দিয়ে আপনার 2 মাস পরে এটা আপনার 10 করতে হবে। এগুলি মানুষ মানুষ অনেক সময় ভুলে যান, এবং তারা তখন বছরে একবার করে ডাক্তারের কাছে আসেন। ইতিমধ্যে তারা একটা অপরচুনিটি চলে যায়, যে অপরচুনিটি আপনার ঠিক 1.5-2 মাসের মাথায় আপনার ওষুধটা ডবল করে দিলে আপনি পরবর্তীতে আবার লং গ্যাপেই আসুন, কিন্তু সেটা মানুষ মনে করে যে আমি এরপরে আমি ফার্মাসি থেকে ওষুধগুলি কোনো মতে রিনিউ করে এভাবে চললেই হয়ে যাবে। কিন্তু ঠিক 1.5-2 বছরের মাথায় কিন্তু মানুষ আটকে যায়।
এক পর্যায়ে আটকে যায় যখন আপনার ডায়ালিসিসের কাছাকাছি হয়েছে, হার্টের মধ্যে 2-3টা রিং লাগানোর ব্যবস্থা হয়েছে। এবং কিডনি যখন খারাপ হয়, ইদানিং যে ফাইন রেনন বা কেরেন্ডিয়া নামে একটা ওষুধ আছে, সেটা 10 দিয়ে শুরু করতে হয়, তারপরে 20-এ যেতে হয়। যারা 20-এ যাচ্ছেন না তারা কিন্তু অনেক বড় লসে আছেন। তা এগুলি বাংলাদেশেও কিন্তু অল্প দামে পাওয়া যায় এই সমস্ত ওষুধ। জি। সারা পৃথিবীর মানুষ কিন্তু বাংলাদেশ থেকে অনেক পরিমাণে ওষুধ কিনে থাকে, বিভিন্ন দেশের মানুষ। তো এই যে ডোজের যে অ্যাডজাস্টমেন্ট, এছাড়া ব্লাড প্রেশার 160-এ আছে ইদানিং বলা হচ্ছে, এবং এটা গাইডলাইন হিসাবে বলা হচ্ছে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, যে আপনার যদি স্মৃতিশক্তি ধরে রাখতে চান তাহলে আপনার উপরের ব্লাড প্রেশার সিস্টেমিক, যেটাকে বলা 130-এর নিচে থাকতে হবে। এটা 25 সালে শেষে এসে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির গাইডলাইনের ভিতরে বলা হয়েছে পরিষ্কার করে যে সবার একমাত্র লক্ষ্য হওয়া উচিত যে কোনো বয়সেরই 130-এর নিচে যদি আপনি মগজকে আপনার সেভ করতে চান। আগে যেমন আলঝাইমারকে দোষ দেওয়া হতো, যেটা অতটা নিরাময় যোগ্য না, সে বদলে এটা অনেক চমৎকার ভাবে নিরাময় যোগ্য আপনার 130-এর নিচে। তা আমাদের যে প্রথম দিকের প্রসঙ্গ যেটা ছিল যে আমরা হৃদরোগে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কথা বলছিলাম, এবং এখানে একটা ইসিজি করার মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু তথ্য জানতে পারি যে অতীতে কোনো হৃদরোগ হয়েছে কিনা, হৃদরোগের আক্রমণ হয়েছে কিনা। মোটামুটি বলা যায় যে আপনার কয়টা আর্টারি ব্লক আছে মোটামুটি বোঝা যায়, অথবা নিকট ভবিষ্যতে একটা ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা সেটা বোঝা যায়। ইসিজির লাইনেরই আরেকটা জিনিস রয়েছে, সেটা হলো যেটা সম্বন্ধে আমাদের মধ্যে অতটা একান্তই মানে অবহেলা রয়ে গিয়েছে। আমরা হার্ট অ্যাটাককে হৃদরোগ হিসেবে প্রধান হিসেবে ধরে থাকি, অথবা হার্ট ফেলিওর, যেটা হয়তো অনেকে জানি একটু বুঝতে পারেন, শ্বাসকষ্ট হৃদরোগ, এবং শ্বাসকষ্ট মানে হলো হার্ট অ্যাটাক। এখানে আপনি রক্ত পরীক্ষার মাধ্যমে এটাকে রিঅ্যাসিওর করতে পারবেন যে না, এটা অ্যাজমা না, বা এটা অতিরিক্ত মেদের কারণে হচ্ছে না। সেটা আপনি বুঝতে পারবেন যে হার্টের থেকে কতটুকু পরিমাণে কন্ট্রিবিউশন আছে এই শ্বাসকষ্টের পিছনে, সেটা রক্ত পরীক্ষার মাধ্যমে সহজভাবে ধরা যায়। তখন ওই লাইনে আমার চিকিৎসাও দেওয়া যায়। হার্ট ফেলের জন্য সুন্দর ওষুধের সেট রয়েছে, আসলে 5টা-6টা ওষুধ। এগুলি ম্যানিপুলেশন করে এবং মনে রাখতে পারলে এবং ডাক্তার অফিসে নিয়ে আসতে পারলে আপনার একটা রোগী কিন্তু অনেক সহজেই একজন মানে শিক্ষিত রোগী হিসাবে নিজের চিকিৎসা ভালো করতে পারবে। যেটা আমি বলছিলাম যে আপনার হল্টার মনিটর নামে একটা রয়েছে জিনিস, যেটা আপনার 24 ঘন্টা থেকে আপনার 7 দিন বা 14 দিন পর্যন্ত আপনার এখানে হার্টের মনিটরিং করা যায়। এবং ইদানিং এই মনিটরিং মেশিন অনেক উন্নত হয়ে গিয়েছে, এখানে তারা লাইভ মনিটরিং করে থাকে। সেই লাইভ মনিটরিং একটা সুবিধা হলো যে আপনার হার্ট যদি উল্টাপাল্টা লেভেলে লাফায়, যেখান থেকে আপনার মানুষ হঠাৎ করে মারা যেতে পারে, এটা বলা হয় ভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া বা সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া, এই জাতীয় জিনিস, সেটা তারা সাথে সাথে ডাক্তারকে ইনফর্ম করে থাকে। এবং ওইটা কিন্তু চিকিৎসাযোগ্য, মারাত্মকভাবে চিকিৎসাযোগ্য হয় ওষুধের মাধ্যমে, তবে অধিকাংশ ক্ষেত্রেই হার্টের একটা প্রসিডিওরের মাধ্যমে 2-3 ঘন্টার একটা প্রসিডিওর রয়েছে, সেখানে স্থায়ীভাবে এটা নিরাময় করা সম্ভব। এটা বলা হয় অ্যাবলেশন ট্রিটমেন্ট, এটা ক্যাথ ল্যাবের ভিতরে করা হয়। এবং যারা এদেশি রোগী আছেন তারা কিন্তু এগুলি রুটিনলি করে যাচ্ছেন, কিন্তু আমাদের দেশি মানুষ কিন্তু এ সম্বন্ধে প্রথমে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তাদের কাছে, এবং পরবর্তীতে আকস্মিক মৃত্যুর কথা আমরা প্রায় শুনে থাকি যে হ্যাঁ 45 বছর বয়স হয়েছে, 45 বছর হয়ে গেছে, মারা গেছে। তো এটা আপনার মেনে নেওয়া যেটা, কিন্তু এটা ভিতরে যে আপনার ইরেগুলার হার্টবিট ছিল, যেটা আপনার চিকিৎসাযোগ্য, ইদানিং শতকরা 99% ক্ষেত্রে এটা চিকিৎসাযোগ্য, এইটার সুযোগ কিন্তু মানুষ নিচ্ছে না। আর এছাড়া আরেকটা রোগ রয়েছে, সেটা বলা হয় অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। এটা আমাদের ভিতরে সাধারণত 45 বা 50-এর পরে কিন্তু বেশ কমন। ইদানিং যেটা ফোকাস দেওয়া হয়েছে যে আপনার দেখেন সবকিছু ঠিক আছে, হঠাৎ করে স্ট্রোক হলো, মুখটা ব্যাকা হয়ে গেছে, কথা জড়াই গিয়েছে, চাকরি হারিয়ে ফেলেছে, অর্থনৈতিক সমস্যা হচ্ছে, আপনার এই মানুষটার ঠিক এখন কি হবে, কে দেখবে, বা অথবা চালাবে, এই জিনিসটা হচ্ছে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন শব্দটা আমাদের জাতীয়ভাবে পরিচিত করানো উচিত, আমাদের বাঙালিদের ক্ষেত্রে বেশ কমন। আর ইদানিং আরেকটা আছে, সেটার নাম হলো সাইলেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। সম্পূর্ণরূপে সুস্থ মানুষ অনুভব করছে না যে তার হৃদপিণ্ডটা মানে ছন্দবিহীন অবস্থায় চলছে, এবং এটার একটা প্যাটার্ন আছে, সেটা আপনার ইসিজির মাধ্যমে ধরা যাবে, এবং আপনার 72 ঘন্টা মনিটরিং এর মাধ্যমে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন ধরা যাবে। এটা আপনার স্ট্রোকের একটা বড় কারণ, যাদের 50-এর উপরে রয়েছে এবং সাথে ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার রয়েছে, তাদের একটা স্কোরিং করা হয়। সেই স্কোরিং এর মধ্যে 2 উপরে উঠলে আপনার এক ধরনের ট্যাবলেট খেতে হয়, 3-এর উপরে উঠলে আরেক ধরনের ট্যাবলেট খেতে হয়, এবং এক্ষেত্রে আপনার
অ্যাবলেশনের মাধ্যমে এগুলি স্থায়ীভাবে সমাধান করা যেতে পারে। বা হার্টের একটা চেম্বার আছে লেফট অ্যাট্রিয়াম অ্যাপেন্ডেজ, সেটাকে আপনার সেখানে যে একটু সব ধরনের রক্ত জমাট বাঁধে সেটাকে আপনার একটা দেওয়ালের মাধ্যমে এটাকে বন্ধ করে দেওয়া হয়। এগুলি কিন্তু রুটিন চিকিৎসা আমেরিকাতে। আমরা ক্যাথ ল্যাবে আচ্ছা। শুধুমাত্র হার্টে যে রিং লাগাই সেটা না, পাশে আমাদের এই ধরনের চিকিৎসা চলছে। কিন্তু আমাদের দেশি লোকের ব্যাপারে এই এই ব্যাপারে খুব একটা আমি কখনো দেখি না যে আমার দেশি লোক। কিন্তু ডক্টর সিয়াম হাসান, আমি একটু ইন্টারাপ্ট করি। তো এই যে এট্রিয়াল ফিব্রিলেশনের কথা বললেন, আমরা যেমন জানি যে হার্ট অ্যাটাক, করোনারি আর্টারি ডিজিজ, হার্টের রক্তনালী সরু হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, সে কারণে হচ্ছে, এবং তার পিছনে অনেক কারণ আছে। তো যাই হোক, তো এটার ক্ষেত্রে আসলে কি ধরনের কারণ, মানে কি কারণে হচ্ছে এই এট্রিয়াল ফিব্রিলেশনটা? যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন কিন্তু একটা অকারণ টাইপের রোগ, যে আপনার আচ্ছা। এটা কোনো কারণ ছাড়াই হচ্ছে, কিন্তু কারণ সহ আছে কিছু। যেমন যেটা কারণ সহ আছে সেক্ষেত্রে কিন্তু রোগটা মানে শনাক্ত হয়ে যায় খুব দ্রুত গতিতেই। যে না, কয়েকবার ডাক্তারের কাছে গেছে বুকের ব্যথার জন্য, সেখানে দেখা যাচ্ছে যে ইকেজির ভিতরে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের ভাবে আপনার হৃৎপিণ্ডটা লাফাচ্ছে, এবং সেক্ষেত্রে সেটা তারা লাকি হলো। আর যারা লাকি না তারা দেখতেছেন আপনার সকালে উঠে দেখলো যে হাতটা বাম দিকটা টোটালি অবশ হয়ে গিয়েছে। এবং ওই সময় আমরা গলার যে ক্যারোটিড ডপলার করে থাকি গলার মধ্যে, সেই জিনিসটা আমরা সোনোগ্রাফ করে দেখি যে ওখানে কোনো রকম ব্লকও নেই। এবং কিন্তু এই ধরনের পরীক্ষা, এই ধরনের যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা তো ইসিজি দিয়েও বোঝা যায়। জি, কিন্তু 9 সেকেন্ডের ইসিজির মধ্যে দিয়ে আপনি ও, পারবেন না। বুঝতে যেহেতু পেরেছি। এটা বলা হয় প্যারক্সিসমাল যখন হয়, অর্থাৎ হঠাৎ করে 24 হচ্ছে। ঘন্টার মধ্যে গভীর রাতে রাত 3টা থেকে 4টা পর্যন্ত আপনার হার্ট উল্টা পাল্টা লাফালো, এবং লাফায় আবার 5টার সময় এটা ঠিক হয়ে গেল। এই জন্য আপনি হল্টার মনিটরের কথা বলছেন, যে জি, এখানে হল্টার আপনার মনিটর মনিটর, সেখানে আপনার প্রত্যেকেরই হয়তো একবার দুইবার করা করা উচিত, বিশেষ করে যাদের রিস্ক ফ্যাক্টর রয়েছে। যে আপনার রিস্ক ফ্যাক্টর গুলি হলো যে আপনার যদি থাইরয়েডের কিছু দোষ ত্রুটি থাকে, থাইরয়েড যদি ওভার অ্যাক্টিভ থাকে, সেখানে আর একটু আর্লি এজে হয় অ্যাক্টিভেশন। কিন্তু সবচেয়ে কমন অ্যাসোসিয়েশন হলো হাই ব্লাড প্রেশার। মানে হাইপার, মানে আপনি যেটা, আমি একটু ওই জায়গাটা ক্লিয়ার করি, যে থাইরয়েড ফাংশন যদি বেশি থাকে, হাইপার থাইরয়েডিজম যাদের আছে, তাদের ক্ষেত্রে এটা একটা ঝুঁকি আছে। একটা ঝুঁকি আছে যাদের অল্প বয়সে এটা হচ্ছে। অল্প বয়সে, আচ্ছা, হ্যাঁ। আর যাদের রুমাটিক হার্ট ডিজিজ রয়েছে, বাংলাদেশে বাত জ্বর জনিত কারণে যে আপনার হার্টের ভালভের যে দোষ, সেই দোষের কারণে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বেশ কমন। কিন্তু যেটা বলা হয় ভালভুলার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অর্থাৎ জি, বাম দিকের যে ভালভটা রয়েছে এটা বলা হয় মাইট্রাল ভালভ। বাম দিকের উপরের চেম্বার এবং নিচের চেম্বারের মধ্যবর্তী অবস্থানে এই মাইট্রাল ভালভ সংকুচিত অবস্থা থাকে, এবং তখন ভালভটা সংকুচিত থাকে, আবার একটু লিকও হয়। যার ফলে লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ উপরের যে চেম্বারটা আছে সেটা একটু বড় হয়ে যায়। বড় হয়ে গেলে এর ভিতরে যে ইলেকট্রিক সার্কিটটা আছে সেটা ব্যাহত হয় বিভিন্ন অবস্থানে। তখন বিভিন্ন এলাকা স্বাধীনভাবে বিট করার চেষ্টা করে, এবং সেটাই আপনার ওখানে যে পালমোনারি ভেইন নামে 4টা নালী রয়েছে, সেগুলির মুখে আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের উৎস। এবং এরা তখন একটা মানুষের কিন্তু জীবনের মারাত্মক পরিবর্তন করছে। অ্যাট্রিয়াল ফিব্রিলেশন হলে হার্টের যে উপরে এবং নিচের চেম্বারের যে সমন্বয় থাকে, নেতৃত্বটা থাকে না। উপরের চেম্বারের উপরে নেতৃত্ব যেটা থাকে, যে উপরের চেম্বার কন্ট্রাক্ট করলে নিচের চেম্বার খুলে যাবে, জি, তখন আর হয় না। তখন দুইটা চেম্বার একত্রে সংকুচিত হয়, আলাদাভাবে প্রসারিত হয় এবং ছন্দবিহীন অবস্থা থাকে। তখন আপনার হৃৎপিণ্ডের পারফরমেন্সটা, যদিও নর্মাল পাম্পিং ফাংশন রয়েছে, কিন্তু তারপরেও আপনার যে রক্ত যে বেরোয় আসবে হৃৎপিণ্ড থেকে সারা দেহে যাবে, সেটা আপনার 1/3 চলে যাবে। তখন আপনি 2/3 দিয়ে, যখন একটা মানুষ অল্প বয়সী একটা মানুষ, আমি অল্প বয়সী বলতে বলবো যাদের বয়স ধরেন 40 থেকে 70 বছর পর্যন্ত, আমি তাদেরকে অল্প বয়সী বলি, জানি যারা সবাই অল্প, তখন দেখবেন সে হাঁপায় যাচ্ছে, তার মানে শরীরের মধ্যে মানে স্ট্রোক হওয়ার আগে তারা যে হাঁপায়, অবস্থাটা হয়, হ্যাঁ। যে অবস্থাটা হচ্ছে। এবং স্ট্রোকটা একটা র্যান্ডম চয়েস, যে কোনো সময় স্ট্রোকটা হতে পারে। স্ট্রোক না হলেও তাদের মধ্যে যে কর্মক্ষমতা হৃৎপিণ্ডের, নিজের হৃৎপিণ্ডের আভ্যন্তরীণ অসামঞ্জস্য এবং মানে সমন্বয়হীনতার কারণে আপনার হৃৎপিণ্ডের শক্তিটা কমে গেল। তো এগুলি কিন্তু অনেক বড় সমস্যা। এক পর্যায়ে হৃৎপিণ্ডের চেম্বার গুলি বড় হয়ে গেল, তখন যে ট্রিটমেন্ট, সেই অপারেশন ট্রিটমেন্টটা তখন অসফল হয়, অতটা সাকসেসফুল হয় না। তখন আমাদেরকে পেসমেকারের শরণাপন্ন হতে হয়। ঠিক আছে। তো অনেক ধন্যবাদ ডক্টর সিয়াম হাসান। আমার মনে হয় যে আমাদের আরো অনেক বিষয় আলোচনার ছিল আজকের এই যে বিষয়, তার সাথে প্রাসঙ্গিক। আমরা আসলে সময় স্বল্পতার কারণে সেগুলো আজকে আলোচনা করতে পারছি না। আমরা হয়তো ভবিষ্যতে সেই বিষয়গুলো আলোচনা করব। প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়, ছোট ছোট বিষয়গুলিকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমার মনে হয় যে লোকজন, আমাদের যারা দর্শক আছেন, দর্শকরা বুঝতে পারবেন। বিশেষ করে আমার মনে হয় যে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে আরো বেশি কথা বলা দরকার। এই
বিষয়টিকে, এই রোগটিকে পরিচিত করে তোলা দরকার, সচেতন করার জন্য এটা আসলে খুবই দরকার, আমাদের জনগোষ্ঠীর মধ্যে এটা হওয়া উচিত। তো ডাক্তার সিয়াম হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সবসময় রোগ চিকিৎসা, ওষুধপত্র ইত্যাদি বিষয়ে আমাদেরকে সর্বশেষ তথ্যটা দেন, এবং একই সাথে বাস্তবসম্মত যে বিষয়টা, একটা রোগী বা একটা পরিবার একটা রোগ নিয়ে কিভাবে তারা নানান রকম সংকটে থাকেন তাদের মধ্যে, সেটা আপনি তুলে ধরেন। এটাও একটা অন্য রকম বিষয়। আপনার এই মানবিক পর্যবেক্ষণকে আমি সবসময় স্বাগত জানাই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। ভালো দর্শক, থাকবেন। জি দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছি সচেতন করতে। অনেক সময় রোগের বিবরণে বা উপসর্গের বিবরণে আপনারা হয়তো আতঙ্কিত হয়ে পড়তে পারেন, কিন্তু কিছুটা আতঙ্কিত হওয়া কিন্তু ভালো। আপনি যখন একটা জিনিসকে ভয় পাবেন তখন কিন্তু সেটা থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করবেন। কাজেই এটা ভাবার কারণ নাই যে আপনার ক্ষেত্রে এটা হচ্ছে, আবার হয়েই যদি থাকে সেটাকে তো আসলে আমাদেরকে মোকাবেলা করতে হবে, চিকিৎসা করতে হবে। কাজে আমরা যেন সচেতন হই, আরো বেশি সতর্ক হই, এবং খুব সামান্য কিছু বিষয় যদি আমরা লক্ষ্য রাখি এবং সেগুলো আমরা করার চেষ্টা করি। আজকের আলোচনাটা পুরাটা যদি আপনি দেখেন, সেখানে কিন্তু সেই কথাটাই আমরা বলার চেষ্টা করেছি। দর্শক, আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে আমাদের এই প্রয়াসকে আমরা সার্থক মনে করবো। দর্শক, আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।